নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনতে থাকুন প্রেমেন্দ্র মিত্রের কিশোর কল্পবিজ্ঞান উপন্যাস শুক্রে যারা গিয়েছিল। আজ তৃতীয় পর্ব। সমর প্রথমটা কি করা উচিত ঠিক করতে পারলে না। অত্যন্ত অবাক হলেও তার বুদ্ধিশুদ্ধি লোপ পায়নি। কন্ট্রোল বোর্ডের সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে তার সঠিক পরিচয় না জানলেও সেই যে ডক্টর ব্রুলের গোপন শত্রু এটুকু বুঝতে তার দেরি হয়নি। ডক্টর ব্রুল তাহলে মিথ্যা কিছু বলেননি, শুধু তাঁর ভয়ে শত্রু হাওয়াই জাহাজ ছেড়ে চলে গেছে ভেবে তিনি ভুল করেছিলেন। কিন্তু ডক্টর ব্রুল কন্ট্রোল বোর্ড ছেড়ে কোথায় গেলেন, অজয় তার ঘর থেকে উধাও হলো কেমন করে, এ লোকটাই বা হঠাৎ এ ঘর কেমন করে দখল করে বসল, কিছুই সে বুঝতে পারছিল না। এই তিনটি ঘটনার মধ্যে কোনো সম্বন্ধ থাকা সম্ভব নয় বলেই তার কিন্তু মনে হলো, এবং তাই থেকে সে স্থির করে ফেললে যে এই লোকটির সঙ্গে ঘনিষ্ঠ পরিচয়ের চেষ্টা আপাতত তার পক্ষে না করাই নিরাপদ। যেখান দিয়ে সে এসেছিল সেই দরজা দিয়ে সরে পড়বার উপক্রম করেই কিন্তু তাকে থামতে হলো। লোকটি তার দিকে কীরকম অদ্ভুতভাবে চেয়ে হাসছে। তার চোখের দৃষ্টি যেমন অস্বাভাবিক রকমের উজ্জ্বল, তেমনি অদ্ভুত কুটিল তার হাসি। সে দৃষ্টি ও হাসি সমরকে যেন সম্মোহিত করে আটকে রেখে দিলে। তা উপেক্ষা করে চলে যাওয়ার সাধ্য তার নেই। লোকটি আরও কাছে এগিয়ে এসে এবার বললে, আমার সঙ্গ আপনার তেমন মনোমতো নয় বলে মনে হচ্ছে মিস্টার রায়। স্পষ্ট পরিষ্কার ইংরেজি। ডক্টর ব্রুলের মতো আড়ষ্ট ও কাঁচা নয়, তার নামও লোকটা জানে দেখা যাচ্ছে। সমর ভয়ে বিস্ময়ে আড়ষ্ট হয়ে কোনো উত্তর দিতে পারলে না। লোকটি তেমনই অদ্ভুতভাবে চেয়ে আবার বললে, কিন্তু আমার সঙ্গ আপনাকে যে অনেক দিন সহ্য করতে হবে মিস্টার রায়, হয়তো জীবনে আর কারো সঙ্গই পাবেন না, বলেই হঠাৎ সে উচ্চ ঈশ্বরে হেসে উঠল। সমর একটু শিউরে উঠল। কোনো স্বাভাবিক সুস্থ লোকের গলা থেকে ওরকম হাসি বেরোয় না। কোনো উন্মাদের পাল্লায় সে শেষে পড়ল নাকি? আপনার বন্ধুদের কথা ভাবছেন? লোকটি হাসি থামিয়ে বললে, না মিস্টার রায়, তাঁদের নাম খরচের খাতায় এখন থেকে লিখতে পারেন। এ হাওয়াই জাহাজে আর তাঁরা আমাদের সঙ্গে মেলামেশা করবেন বলে মনে হচ্ছে না। এখন আমরা দুজনেই পরস্পরের বন্ধু, সহায়, সাথী। এক মিস্টার রায় ও আর এক, কি নাম বলুন তো আমার? ধরুন হের স্টাইন। লোকটা আবার উচ্চ ঈশ্বরে হাসতে লাগলো। এই উন্মাদ লোকটা বলে কি? অজয় ও ডক্টর ব্রুলের তাহলে কি হয়েছে? তাদের আর সত্যি সে দেখতে পাবে না নাকি? কি অনিষ্ট তাদের এ লোকটা করেছে? ভয়ে দুর্ভাবনায় সমরের মনে হলো তার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। তারপর পৃথিবীর হিসাবে মাসখানেক কেটে গেছে। হের স্টাইনের কথা যে কতখানি সত্যি সমর ইতিমধ্যে ভালো করেই তা বুঝেছে। এ পর্যন্ত অজয় ও ডক্টর ব্রুলের দেখা সে পায়নি। এই হাওয়াই জাহাজ থেকে তারা যেন ভোজবাজিতে শূন্যে মিলিয়ে গেছে, তাদের কোনো চিহ্ন তারা রেখে যায়নি। স্টাইনের সতর্ক পাহারা সত্ত্বেও লুকিয়ে তাদের খোঁজ করবার চেষ্টা সে করেনি এমন নয়, কিন্তু কোনো ফল হয়নি। গোড়ায় তার ধারণা ছিল কৌশলে বিশাল হাওয়াই জাহাজের কোনো গোপন কামরায় অজয় ও ডক্টর ব্রুলকে স্টাইন হয়তো বন্দি করে রেখেছে, কিন্তু ক্রমশই সে বিশ্বাস বুঝি তার শিথিল হয়ে আসছে। স্টাইন একেবারে তাদের শেষ করে যে দেয়নি তাই বা কে বলতে পারে? তার মতো উন্মাদ নিষ্ঠুর লোকের পক্ষে সবই সম্ভব। এই 1 মাসের মধ্যে তাকে জানতে আর তার বাকি নেই। নেহাত একজন সাহায্য করবার লোক দরকার বলেই সমরকে নিজের সঙ্গে রেখেছে, তা না হলে তার দশাও যে ডক্টর ব্রুল ও অজয়ের মতোই হতো এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপাতত বিদ্রোহ করায় লাভ নেই জেনেই সমর তার সমস্ত খামখেয়ালি অত্যাচার নীরবে সহ্য করে এসেছে, কিন্তু এক এক সময় তার সহ্যের সীমাও বুঝি ছাড়িয়ে যায়। ডক্টর ব্রুলের দোষ অবশ্য ছিল না এমন নয়। এই অভিযানে তাদের ছল করে ভুলিয়ে তিনি না আনলে
এমন বিপদে তাদের পড়তে হতো না। কিন্তু তবু এখন হের স্টাইনের তুলনায় তাকে দেবতা বলে মনে হয় সমরের। স্টাইনও একজন বৈজ্ঞানিক, সন্দেহ নেই, নইলে এ হাউই জাহাজ এরকমভাবে চালানো তার পক্ষে সম্ভব হতো না। কিন্তু বৈজ্ঞানিকের এই বিকৃত রূপ দেখলে সমস্ত বিজ্ঞানের সাধনার ওপরই বুঝি অশ্রদ্ধা এসে যায়। ডক্টর ব্রুলের আবিষ্কার ও অভিযানের গৌরব চুরি করে নেবার জন্য কোনো দুষ্কর্মেই সে কুণ্ঠিত নয়। মানুষের কল্যাণ, বিজ্ঞানের জয় এসব কিছুই নয়। নিজের খ্যাতি ও প্রতিপত্তি তার একমাত্র আরাধনার জিনিস। তাদের হাওয়াই জাহাজ আকাশের শূন্যতা অতিক্রম করে কল্পনাতীত বেগে ছুটে চলেছে। হাওয়াই জাহাজের মানমন্দির থেকে দূরবীনে শুক্রগ্রহের চেহারা দেখে সে অবাক হয়ে যায়। এত কাছে সৌরজগতের উজ্জ্বলতম গ্রহকে দেখবার সৌভাগ্য কোনো মানুষের হয়নি। আর মাস তিনেকের ভেতরই শুক্রগ্রহে তারা হয়তো পৌঁছে যাবে, কিন্তু এই 3 মাস এইভাবে উন্মাদ এক বৈজ্ঞানিকের দাসত্ব করে কাটাবে কি করে? 3 মাসের পরেও সে রেহাই যে পাবে তারই বা কি ভরসা আছে? যদি হাওয়াই জাহাজ সত্যিই শুক্রগ্রহে কোনো রকমে গিয়ে তাদের জীবিতাবস্থায় নামিয়ে দিতে পারে, তাহলে সেখানেও স্টাইনের দাস হয়ে থাকা ছাড়া আর তো কোনো উপায় নেই। একমাত্র আশা এই যে অজয় ও ডক্টর ব্রুল এখনও এই হাওয়াই জাহাজের কোনো গোপন কামরায় যদি বন্দী হয়ে থাকেন, তাহলে তাদের উদ্ধার করে স্টাইনকে হয়তো তারা সবাই মিলে কাবু করতে পারে। অবশ্য স্টাইন যেমন নিষ্ঠুর তেমনই ধূর্ত। একবার তাদের 3 জন একসঙ্গে থাকা সত্ত্বেও সে যেরকমভাবে তাদের উপর টেক্কা দিয়েছে, তাতে এখন তাদের নিজের মুঠোয় পাবার পর সে যে সহজে হার মানবে এমন মনে হয় না। কিন্তু অজয় ও ডক্টর ব্রুল কি সত্যিই এখনো বেঁচে আছেন? তা থাকলে এতদিনে কোনো আভাস কি সে পেত না? এক সময় নিজের উদ্বেগ চাপতে না পেরে উত্তেজিতভাবে স্টাইনকে এসে স্পষ্ট জিজ্ঞাসা করেছে, অজয় ও ডক্টর ব্রুলকে তুমি কি করেছ? তারা এখন কোথায়? স্টাইন অত্যন্ত কুৎসিতভাবে হেসে বলেছে, কিছু একটা করেছিলাম বোধহয়, ঠিক স্মরণ করতে পারছি না। দুঃখের বিষয়, তোমার দ্বিতীয় প্রশ্নের জবাব আমার পক্ষে সম্ভব নয়। সমর অতি কষ্টে নিজের রাগ দমন করেছে। স্টাইন না থাকলে এ হাওয়াই জাহাজ চালানো অসম্ভব। আপাতত স্টাইনের কর্তৃত্ব স্বীকার করা ছাড়া উপায় নেই জেনেই সে কোনো রকমে নিজেকে সামলেছে। নইলে গায়ের জোরে এঁটে উঠতে পারুক বা না পারুক, স্টাইনকে আক্রমণ করতে সে পেছপাও হতো না। মাস 2 কেটে যাবার পর হঠাৎ একদিন ভারী একটি অদ্ভুত ব্যাপার ঘটে গেল। স্টাইন তাকে সেদিন হাওয়াই জাহাজের বেতার যন্ত্রে বসিয়ে দিয়ে গেছিল। পৃথিবীর বেতারের ঢেউ বাইরের শূন্য আকাশে একটু আধটু কোনো রকমে পৌঁছয় কিনা স্টাইন তখন তাই নিয়ে পরীক্ষা করছে। সমরকে সেই কাজেই তাকে সাহায্য করতে হয়। এতদিন তাদের বসে থাকাই অবশ্য সার হয়েছে, কোনো রকম সাড়া তারা পায়নি। হঠাৎ সেদিন কানে যন্ত্র দিয়ে বসে থাকতে থাকতে সমর চমকে উঠল। এ কি তার মনের ভুল, না সত্যিই কোনো ক্ষীণ বেতারের ঢেউ পৃথিবীর অদৃশ্য আবরণ ভেদ করে এই শূন্যে এসে পৌঁছেছে? খানিক বাদে তার আর সন্দেহ করবার কিছু রইল না। অস্পষ্টভাবে তার যন্ত্রে কোনো বেতারের ঢেউ যে সাড়া তুলেছে এ বিষয়ে আর ভুল নেই। কিন্তু কোথাকার এ বেতার বার্তা? পৃথিবীর প্রচলিত কোড তার জানা, সেই কোড থেকেই যে সাড়া আসছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কোনো অর্থ যে তার পাওয়া যাচ্ছে না। সমর তাড়াতাড়ি সাড়াগুলির অর্থগত শব্দ টুকে যেতে লাগল। ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালিয়ান কোনো ভাষাতেই কিন্তু সে সাড়ার মানে হয় না। এই সংবাদ তাহলে কোন দেশ থেকে আসছে? অক্ষরগুলো ইংরেজির, কিন্তু কোনো কোডেই তার মানেই বা পাওয়া যায় না কেন? অক্ষরগুলো পরপর সাজালে দুটো ইংরেজি কথা প্রথমত হয় বটে, BANG ব্যাং, তারপরে LAID লেড, কিন্তু তারপরের টুকু দিয়ে কোনো জানিত কথাই হয় না। AKCHI একচি, এ আবার কি ভাষা? তাছাড়া আর একটা বিশেষ রহস্যময় ব্যাপার এই যে পৃথিবীর আর কোনো বেতারের ঢেউ সেখানকার আকাশের অদৃশ্য আবরণ ভেদ করে এখানে এ পর্যন্ত পৌঁছয়নি। শুধু এই সংবাদটিই কেমন করে সমস্ত বাধা জয় করে এলো। না, স্টাইনকে এ খবরটা না দিলেই নয়। সমর সেই জন্যই উঠতে যাচ্ছিল, কিন্তু তার দরকার হলো না। সেই সময় স্টাইন ঘরে ঢুকে জিজ্ঞাসা করলে, কে খবর? সারা শব্দ কিছু পেলে?
সমর কান থেকে যন্ত্র খুলে নিয়ে উত্তেজিতভাবে যা ঘটেছে বুঝিয়ে দিতেই স্টাইন নিজে এসে ব্যস্তভাবে বেতার যন্ত্রে বসল। কিন্তু খানিকক্ষণ বাদে সমস্ত কোড বই ঘেঁটে তাকেও হার স্বীকার করতে হলো। আশ্চর্য ব্যাপার, কোনো মাথামুন্ডই তো এ সংবাদের হয় না। পৃথিবীর কোনো জাতের কোনো গোপন কোড এটা নয় তো? সমর জিজ্ঞাসা করলে। ভুরু কুঁচকে স্টাইন বললে, আমার তা মনে হয় না। যুদ্ধের সময় ছাড়া এরকম কোড কেউ বড় ব্যবহার করে না। তাছাড়া গোপন কোড ব্যবহার করে কেউ কোথাও সংবাদ পাঠালে এই কটা কথাই বারবার আওড়াবে কেন? আরও অনেক কথা তাহলে পাওয়া যেত। তারপর কয়েকদিন কেটে গেছে, কিন্তু বেতার বার্তার রহস্যের কোনো মীমাংসাই হয়নি। সমর ইতিমধ্যে আরও কয়েকবার বেতার যন্ত্রে সেই সাড়া পেয়েছে। আশ্চর্যের বিষয়, প্রত্যেকবার সেই রকম শব্দের পুনরাবৃত্তি ছাড়া আর কোনো সংবাদ নেই। একঘেয়েভাবে সেই একই কথা ফিরে ফিরে কে কাকে কি জন্য জানাতে চায় তা সমরের কাছে অবদ্ধ। সমর অবশ্য কিছুদিন ধরে বেতার ঘরে বসবার বেশি সময়ও পাচ্ছে না। স্টাইন তাকে নানা কাজে এমনভাবে লাগিয়ে রাখে যে বেতার ঘরে যাবার আর ফুরসতই মেলে না। বেতার বার্তার রহস্য পাছে সমর তার আগে ভেদ করে ফেলে, সেই ভয়েই স্টাইনের এই কারসাজি কিনা কে জানে। কিন্তু বেতার বার্তার রহস্য ভেদ শেষ পর্যন্ত সমরের দ্বারাই হলো অত্যন্ত আশ্চর্যভাবে, বেতার ঘরে নয়, তার নিজের বিছানায় শুয়ে শুয়ে। পৃথিবী থেকে দূরে চলে আসার সঙ্গে সঙ্গে সত্যিই ঘুমের প্রয়োজন তাদের কমে এসেছে। 40-45 ঘন্টা অন্তর একবার ঘন্টা কয়েকের ঘুমেই কাজ হয়ে যায়। সেদিন কিন্তু পুরো 48 ঘন্টার পর শুতে গিয়েও সমরের ঘুম কিছুতেই আসছিল না। শুয়ে শুয়ে নানা কথার মধ্যে বেতার বার্তার কথাও সে ভাবছিল। বেতার বার্তায় যে অক্ষর ও যে কথাগুলি পাওয়া গেছে সেগুলি মনের মধ্যে আওড়াতে আওড়াতে হঠাৎ সে চমকে উঠে বসল। এই কয়দিনে বিনা মাধ্যাকর্ষণে চলাফেরা বেশ অভ্যস্ত না হয়ে গেলে হয়তো সে কামরার ছাদে মাথা ঢুকেই মরত, বেগ সামলাতে না পেরে। তার উঠে বসার কারণ অবশ্য ছিল। এতদিন যে দুর্ভেদ্য রহস্যের বন্ধ দরজায় সে মাথা ঠুকে মরেছে তার সমাধান এমনভাবে হতে পারে কে জানত। সম্পূর্ণভাবে নিশ্চিত হবার জন্যে সমর টেবিলের ড্রয়ার থেকে একটা কাগজ বার করে বেতারে পাওয়া অক্ষরগুলি তাতে লিখে ফেললে। না, এবারে কোনো সন্দেহ আর তার নেই। অক্ষর সব শুধুমাত্র 13টি। তা পরপর সাজিয়ে ইংরেজির BANG ব্যাং ও LAID লেড এই দুইটি কথা সে তৈরি করেছিল। এক চির এবং সমস্ত কথার মানে তবু পায়নি। মানে কেমন করে পাবে? তার আসলে অক্ষর সাজানোই যে ভুল হয়েছে। হঠাৎ মাথায় আপনা থেকে না খেলে গেলে এ ভুল চেষ্টা করে ভাঙতে সে কখনোই পারত না। সমর এখন অক্ষরগুলি অন্যভাবে সাজিয়ে ফেললে কাগজের ওপর। অক্ষরগুলো এখন দাঁড়ালো এই রকম: BANGLAI, বাংলায় DAKCHI, ডাকছি। কথাটার তাৎপর্য বোঝবার পর সমরের পক্ষে এক মুহূর্ত দেরি করা অসম্ভব। তৎক্ষণাৎ সে কামরার দরজা খুলে বেতার ঘরের দিকে ছুটল। যেখানেই যাক, অজয়ই যে এ বেতার সংবাদ পাঠাচ্ছে, আর স্টাইন যাতে ধরতে না পারে এবং একা সমরই যাতে এ বার্তার মানে বোঝে, সেজন্য যে ইংরেজি অক্ষরে বাংলা কথা সে ব্যবহার করেছে, এটুকু বুঝে তখনই তার উত্তেজনার আর সীমা নেই। অজয়দের অন্তর্ধানের রহস্য এইবার সে জানতে পারবে। হয়তো তাদের উদ্ধার করবার উপায়ও হয়ে যেতে পারে। সে নেহাত নির্বোধ, নইলে অনেক আগেই অবশ্য তাদের পরস্পরের মধ্যে সংবাদ আদান প্রদান হতে পারত। অজয় তো কবে থেকে এ বেতার ডাক পাঠাচ্ছে। সে শুধু মূর্খের মতো তার মানে বুঝতে পারেনি বলেই এত সময় বৃথা নষ্ট হয়েছে। বেতার ঘরে সমরকে অবশ্য একটু সন্তর্পণে ঢুকতে হলো। স্টাইন ঘুণাক্ষরে একবার ব্যাপারটা আঁচ করতে পারলে আর রক্ষা নেই। অজয়দের সঙ্গে যোগাযোগের সব আশা তাহলে নির্মূল হবে। স্টাইন কিছু সন্দেহ করবার আগেই তার কাজ হাসিল করা চাই। সৌভাগ্যের বিষয়ে স্টাইন তখন কন্ট্রোল রুমে। সমর বিনা বাধায় বেতার যন্ত্রে গিয়ে বসে। হয়তো বহুক্ষণ তাকে সেখানে অপেক্ষা করতে হবে। বহুকাল ধরে ডাক পাঠানো সত্ত্বেও কোনো সাড়া না পেয়ে অজয় হতাশ হয়ে শেষ পর্যন্ত সংবাদ পাঠানো হয়তো বন্ধই করে দেবে, এ সমস্ত ভেবে গোড়ায় সমরের একটু ভয়েই হয়েছিল। কিন্তু সে ভয় অমূলক। অল্প খানিকক্ষণ বসে থাকবার পরই আবার সেই ডাক এলো। সমর তখন আর ধৈর্য ধরতে পারছে না। অজয়ের সংবাদ পাঠানো শেষ হবার আগেই সে সাড়া দিয়ে পাল্টা জিজ্ঞাসা করল,
তুমি কি অজয়? আমি সমর জিজ্ঞাসা করছি। তৎক্ষণাৎ উত্তর এলো, হ্যাঁ আমি অজয়, প্রায় 1 সপ্তাহ ধরে তোমায় ডাকছি। এবার পরস্পরের খোঁজ পাবার আনন্দে খানিকক্ষণ দুই বন্ধুর মধ্যে বেতারে যে কথাবার্তা চলল তার কোনো মাথা মুন্ডু হয় না। প্রথম আনন্দের উচ্ছ্বাস কাটিয়ে ওঠার পর সমরের হুঁশ হল আসল কোনো কথাই এখনো জিজ্ঞাসা করা হয়নি, অথচ সময় অত্যন্ত মূল্যবান, যে কোনো মুহূর্তে স্টাইন এসে পড়তে পারে। তখন কোনো কথাই আর জানা যাবে না। অজয়দের উদ্ধার কি করে হতে পারে সে পরামর্শ করবার সুযোগ আর নাও মিলতে পারে। ব্যস্তভাবে সে এবার জিজ্ঞাসা করলে, জাহাজের কোথায় তুমি আছো? তোমার সঙ্গে কি ডক্টর ব্রুল আছেন? ডক্টর ব্রুল আমার সঙ্গেই আছেন, কিন্তু হাওয়াই জাহাজে আমরা নেই। সমর অত্যন্ত অবাক হয়ে জিজ্ঞাসা করলে, তার মানে বুঝতে পারলাম না। হাওয়াই জাহাজের কোনো জায়গায় নেই তো আছো কোথায়? কিন্তু উত্তর শোনা আর তার ভাগ্যে হলো না। সামান্য একটা শব্দে সমর হঠাৎ চমকে পিছন ফিরে দেখতে পেল স্টাইন কখন অজান্তে তার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। তার মুখে ঈষৎ বিদ্রুপের হাসি, চোখে নিষ্ঠুর দৃষ্টি। আপনার উৎসাহ দেখে খুশি হলাম মিস্টার রায়। দেখছি বিজ্ঞানের উন্নতির জন্য আপনি বিশ্রাম পর্যন্ত বিসর্জন দিতে পেছপাও নন। কিন্তু অমন ব্যাকুলভাবে কোথায় সংবাদ পাঠাচ্ছিলেন? পৃথিবীতে আমার বিরুদ্ধে নালিশ জানাচ্ছিলেন না তো? অত্যন্ত কুৎসিতভাবে এবার স্টাইন হেসে উঠল। সেই হাসিতে রাগে সমস্ত শরীর রি রি করে ওঠে, কিন্তু রাগের সময় তখন নয়। নিজেকে চেষ্টা করে সামলে নিয়ে সমর তার মুখ দেখে বোঝবার চেষ্টা করলে সত্যিই সে কিছু জানতে পেরেছে কি না, জানলেও কতখানি জেনেছে। স্টাইনের মুখ দেখে অবশ্য কিছুই বোঝা গেল না, তবু সাহসে ভর করে সমর মুখে একটু হাসি টানবার চেষ্টা করে বললে, না, নালিশ কার কাছে করব? এই অদ্ভুত বেতার সংবাদটা নিয়ে কদিন ধরেই ভাবছিলাম। আজ মনে হলো পাল্টা কোনো সাড়া আমাদের জাহাজ থেকে একবার দিয়ে দেখতে দোষ কি, তাই উঠে এসেছিলাম। অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে স্টাইন বললে, তাই নাকি? ভালো ভালো, কিন্তু ভবিষ্যতে আমার অজান্তে এরকম বৈজ্ঞানিক পরীক্ষা করবার চেষ্টা আর করবেন না। করলে হয়তো ফল সাংঘাতিক দাঁড়াতে পারে। স্টাইন তেমনইভাবে আবার হাসতে লাগলো। কোনো রকমে নিজের রাগ দমন করে মুখ রাঙা করে সমর সে ঘর থেকে বেরিয়ে গেল। হাওয়াই জাহাজে তারা নেই, তাহলে এই মহাশূন্যে তারা আছে কোথায়? বেতারে খবরই বা পাঠাচ্ছে কোথা থেকে? বেতার ঘর থেকে স্টাইনের হাসিতে অক্ষম রাগে জ্বলতে জ্বলতে বেরিয়ে পড়ে সমর সেই কথাই ভাবছিল। নিজের ঘরে গিয়েও তার এই হলো একমাত্র ভাবনা। স্টাইনের আক্রোশও এ ভাবনার কাছে তুচ্ছ হয়ে গেল। স্টাইনই অবশ্য সমস্ত ব্যাপারের মূল। গোড়া থেকেই ডক্টর ব্রুল কেন তাকে জাহাজে বন্দি করে রেখে গিয়েছিলেন অথচ পুলিশের হাতে দেননি, এসব কথা অবশ্য জানবার উপায় নেই। কিন্তু স্টাইন যে মুক্ত হয়েও ডক্টর ব্রুলের ভয়ে জাহাজ থেকে পালায়নি, এই জাহাজেই লুকিয়ে থেকে ঠিক সময় বুঝে সে যে ডক্টর ব্রুল ও অজয়কে ফাঁদে ফেলে বন্দি করেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সে রাত্রে ঠিক কি হয়েছিল তা সে ধারণা করতে পারে না। একই ঘরে অজয় ও সে শুয়েছিল, তারই ভেতর থেকে অজয়কে কি কৌশলে স্টাইন সরিয়েছে তা বোঝা যায় না। সাহায্যের জন্য স্টাইনের একজনকে দরকার ছিল, সেই জন্যই নিশ্চয়ই সমরকে সে রেহাই দিয়েছে। কিন্তু অজয় ও ডক্টর ব্রুলকে নিয়ে সে কি করেছে? হাওয়াই জাহাজের সব রহস্য অবশ্য তার জানা নয়। সমুদ্রের জাহাজে যেমন লাইফ বোট থাকে, এই হাওয়াই জাহাজের তেমন কিছু ছোট যন্ত্রযান ছিল কি? স্টাইন কি ব্রুল ও অজয়কে সেই রকম কোনো কিছুতে তুলে ছেড়ে দিয়েছে? এছাড়া অজয় ও ডক্টর ব্রুলের হাওয়াই জাহাজ থেকে অন্তর্ধান ও এখন বেতার সংবাদ প্রেরণের কোনো অর্থ তো হয় না। কিন্তু সমুদ্রে লাইফ বোট যদি বা কোনো কাজে লাগে, এই অসীম মহাশূন্যে ওরকম কোনো যন্ত্রযানের কোনো মূল্য তো নেই। সে যন্ত্রযানের আর কতটুকু ক্ষমতা? তাদের বিশাল হাওয়াই জাহাজ অতি কষ্টে যে দীর্ঘ শূন্য পথ পার হতে পারে, সামান্য একটা ছোট যন্ত্রযান সে পথের কতটুকু পার হতে পারবে? স্টাইন তো তাদের জেনে শুনে একেবারে মৃত্যুর মুখে ঠেলে পাঠিয়েছে।
অজয় ও ডক্টর ব্রুলের সেই যন্ত্রযানে বেতার যন্ত্র আছে বোঝা যাচ্ছে, কিন্তু তাও তো কোনো কাজে আসবে না। পৃথিবী থেকে শুক্র গ্রহের পথে কোন শূন্যে তারা এখন ভাসছে কে জানে। কোনো দিন কোথাও কুল পাবার আশা তাদের নেই। হাউই জাহাজ প্রতি মুহূর্তে তাদের আরও দূরে ফেলে আসছে। জাহাজের কর্তৃত্ব থাকলে সে অবশ্য হাউই জাহাজ ফিরিয়ে তাদের সন্ধানে যেত, কিন্তু তা তো তার নেই। কোনো রকমে স্টাইনকে কাবু করতে পারলেও একলা সে এ জাহাজ চালিয়ে নিয়ে যেতে পারবে না। স্টাইনকে হাতে পায়ে ধরে মিনতি করা এখন একমাত্র পথ, কিন্তু তাতে কোনো রকম ফল হবে না সে জানে। দয়া মায়া মমতা বলে কোনো কিছু থাকলে এমন কাজ সে করতেই পারত না। না, অজয় আর ডক্টর ব্রুলকে বাঁচাবার কোনো আশা যে নেই সমর বেশ ভালো করেই বুঝতে পারে। মহাশূন্যের মাঝে তাদের সেই ছোট যন্ত্র জানেই তাদের শেষ সমাধি হবে। দুঃখে রাগে হতাশায় সমরের যেন নিজের হাত কামড়াতে ইচ্ছে করে। একবার অন্ধকার ঝড়ের রাত্রে সে তার দেশের বাড়িতে বাইরের কোনো গাছ থেকে একটা মরণাপন্ন পাখির গোঙানি শুনেছিল অর্ধেক রাত ধরে। পাখিটা কোথায় আহত হয়ে গোঙাচ্ছে বুঝবার উপায় নেই। তাকে উদ্ধার করে আনার কল্পনাও বাতুলতা, কিন্তু তবু সারা রাত সমর ঘুমোতে পারেনি। অন্ধকারে সেই অসহায় কাতর আর্তনাদ যেন তার মাথার ভেতর ছুরির ফলার মতো বিঁধেছে। অজয়েদের কথা ভেবে তার সেই পাখিটির কথা মনে পড়ে। মহাশূন্যে হতাশভাবে যতদিন ক্ষমতায় কুলোয় তারা বেতার ডাক পাঠাতেই থাকবে। কেউ সে ডাকে সাড়া দেবার তবু নেই, কেউ নেই তাদের উদ্ধার করবার। একদিন সে ডাক তারপর আপনা থেকে থেমে যাবে। বেশি দিন এই ভাবনাই সার করলে সমর কি করে ফেলত বলা যায় না। এখন তার একমাত্র সংকল্প স্টাইনের ওপর প্রতিশোধ নেওয়া। তার সুযোগের জন্য অপেক্ষা করবার ধৈর্য তার থাকত কিনা সন্দেহ। কিন্তু এরই মধ্যে এমন একটি উত্তেজনা এসে জুটল যাতে অজয়দের ভাগ্য সম্বন্ধে হতাশা ও দুঃখ কতকটা সে ভুলে থাকবার সুযোগ পেল। অজয়দের বেতার ডাক পাবার পর তখন অনেক দিন, অবশ্য পৃথিবীর হিসাবে, কেটেছে। হঠাৎ একদিন স্টাইনি উত্তেজিতভাবে জানালে শিগগির সমরের কন্ট্রোল রুমে যাওয়া চাই। স্টাইনকে এত উত্তেজিত কোনোদিন সমর দেখেনি। একটু অবাক হয়ে সে গেল কন্ট্রোল রুমে। এ সময় সেখানে তাকে ডাকার কি প্রয়োজন? প্রয়োজন সত্যই গুরুতর। ঘরে যেতেই একটা যন্ত্রের কাঁচ ঢাকা ডালার দিকে নির্দেশ করে স্টাইন বললে, দেখতে পাচ্ছ কিছু? তাই তো, আশ্চর্য। যন্ত্রটা মাধ্যাকর্ষণের মাপ নেবার। তার কাঁটা পৃথিবী ছাড়িয়ে আসার পর বহুদিন একভাবে ছিল, হঠাৎ তা একদিকে হেলেছে। আনন্দে উত্তেজনায় স্টাইনের উপর তার জাত ক্রোধ পর্যন্ত ভুলে সমর বলে উঠল, এ কি, শুক্র যে আমাদের সত্যি টানতে শুরু করেছে। আমরা যে এসে পড়েছি। তা তো পড়েছি, এখন প্রস্তুত হও। প্রায় 50 ঘন্টার মধ্যে আমাদের অভিযানের ভাগ্য নির্ণয় হয়ে যাবে। দেখা যাক শুক্র গ্রহ আমাদের কিভাবে অভ্যর্থনা করে। এই উত্তেজনার ভেতরও আমাদের অভিযান কথাটা খোঁচার মতো সমরের কানে বিঁধল। ডক্টর ব্রুল আর অজয়কে মৃত্যুমুখে পাঠিয়ে স্টাইন এখন কিনা এ ব্যাপারটাকে আমাদের অভিযান বলে দাবি করতে চায়। কিন্তু সে কথা নিয়ে রাগারাগি করবার সময় তখন নয়। তার চেয়ে অনেক জরুরি কাজ সামনে। কিভাবে যে তারপর ঘন্টার পর ঘন্টা কাটতে লাগলো, কি উৎসাহ ও উত্তেজনার ভিতর দিয়ে, তা বুঝি বর্ণনা করাও যায় না। আহার নেই, ঘুম নেই, অন্য কোনো চিন্তাও নেই। মাধ্যাকর্ষণের মাপযন্ত্রের কাঁটা একটু একটু করে হেলে যাচ্ছে। স্টাইন তার নির্দেশ সমরের কাছে শুনে শুনে একটু একটু করে হাউই জাহাজের বেগ কমিয়ে আনছে। মাধ্যাকর্ষণের টান বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে শরীরের পরিবর্তনও যেন তারা এবার স্পষ্ট করে টের পাচ্ছিল। ধীরে ধীরে শরীরের ভার স্বাভাবিক হয়ে আসছে। নড়াচড়া এখন আর সাবধানে করতে হয় না। হাত পা নাড়া ক্রমশ সহজ হয়ে আসছে। সবচেয়ে বেশি উত্তেজনা দূরবীনের ভেতর দিয়ে শুক্রগ্রহের চেহারা দেখায়। প্রথমে শুক্রগ্রহের চেহারা ছিল অস্পষ্ট চাঁদের মতো। ধীরে ধীরে সে চেহারা স্পষ্ট হয়ে উঠল। যে ঘন মেঘের আবরণে শুক্রগ্রহ ঢাকা, তা এখন বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। এমনকি এক জায়গায় প্রবল ঝড়ের বেগে সে ঘন মেঘে যে আলোড়ন চলেছে তা পর্যন্ত।
হাওয়াই জাহাজের নিজের বেগের আর কোনো প্রয়োজন নেই। শুক্রগ্রহ এখন তাকে সবেগে নিজের দিকে টানছে। সে প্রচণ্ড টানে যাতে শুক্রগ্রহের গায়ে আছড়ে না পড়তে হয়, সেজন্য এখন একটু একটু করে বরং উল্টো দিকে স্টাইনকে গতিবেগ বাড়াতে হচ্ছে। শুক্রের ঘন মেঘের আবরণ ক্রমশ বিদ্যুৎ বেগে তাদের দিকে এগিয়ে আসছে। টেলিস্কোপ সে বেগের সঙ্গে সমান তালে ফোকাস করে রাখাই কঠিন। এরকম জমাট নিবিড় মেঘ পৃথিবীর আকাশে কোনোদিন সমর কল্পনাও করতে পারে না। মেঘ বলে সেগুলি মনে হয় না, সে যেন জলীয় বাষ্পের চেয়ে আরও গাঢ়, আরও স্থূল কোনো পদার্থ দিয়ে তৈরি। তার দিকে এগিয়ে যাবার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন ঘোলাটে রং বেরঙের কাদা জলের একটা প্রকাণ্ড ঘূর্ণি নিচে পাক খাচ্ছে। সূর্যের আলো তার উপর পড়ায় কত রং যে ঠিকরে পড়ছে তার লেখাজোখা নেই। পৃথিবীর কোনো সূর্যাস্তেও বুঝি এত রঙের বৈচিত্র্য দেখা যায় না। এখনো শুক্রগ্রহের আসল চেহারা কি তারা জানে না। কি আছে সেখানে, এই ঘন মেঘের আড়ালে কি রূপ সে লুকিয়ে রেখেছে? এই তো মেঘলোক এসে পড়েছে তাদের চারিধারে। হাওয়াই জাহাজ মেঘের আবরণ ভেদ করে চলেছে। তাদের অভিযানের পরিণাম আর কিছুক্ষণের মধ্যেই স্থির হয়ে যাবে। তারা কি নিরাপদে গিয়ে নামতে পারবে শুক্রের গায়ে, না আছাড় খেয়ে চুরমার হয়ে পড়বে তার উপর? নিরাপদে হাওয়াই সেখানে পৌঁছলেও তাদের ভাগ্যে কি আছে কে জানে। কে জানে শুক্র কিভাবে তাদের অভ্যর্থনা করবে। সেখানে কি হাওয়া আছে পৃথিবীর মানুষের নিঃশ্বাস নেবার মতো? আহার আছে মানুষের উপযোগী? সে জগৎ কি প্রাণহীন শূন্য মরুভূমি, না অন্য কোনো কল্পনার অতীত অদ্ভুত জীবগোষ্ঠী সে গ্রহ অধিকার করে আছে? যদি তা থাকে, তাহলে সে জীবগোষ্ঠী কত দূর উঠেছে বিবর্তনের পথে? তারা অন্য গ্রহের দুই অতিথিকে কিভাবে গ্রহণ করবে? শত্রু হিসাবে তারা কতখানি ভয়ঙ্কর? সমস্ত প্রশ্নের জবাব মিলতে আর দেরি নেই। মেঘের আবরণ পাতলা হয়ে আসছে। স্টাইন মাধ্যাকর্ষণের উল্টো গতিবেগ দিয়ে হাওয়াই জাহাজের গতি একেবারে মন্থর করে এনেছে। সমর নিজের বুকের কাঁপুনি যেন শুনতে পাচ্ছে। ছেলেবেলা প্রথম বায়োস্কোপ দেখতে গিয়ে যেরকম হয়েছিল, এ যেন অনেকটা তাই। সমস্ত দেহ মন অধীর উৎসুক হয়ে আছে। সামনে সেদিন রহস্যময় সাদা পর্দা টাঙানো ছিল। কি তাতে দেখা দেবে, কি অপরূপ বিস্ময়, কিছুই জানা নেই। নিঃশ্বাস বন্ধ করে সেদিনকার মতো আজও সমর অপেক্ষা করে রইল। মেঘের শেষ পর্দা সরে গেল। হাওয়াই জাহাজ ধীরে ধীরে নামছে কোথায়? এখনো তো কিছুই বোঝা যাচ্ছে না। ওই বিশাল অসীম যে কালো রঙের ছোপ দেখা যাচ্ছে, ওই কি শুক্রের সমুদ্র? আর ওই মেটে সবুজ, ও কি শুক্রের অরণ্যের রং? তাহলে শুক্রেও অরণ্য আছে, নিষ্প্রাণ মরুভূমি শুক্র নয়। কিন্তু অরণ্যের এই কি রূপ? হাওয়াই জাহাজ নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সমরের বিস্ময় বাড়ছে। পৃথিবীর কোনো জঙ্গলের সঙ্গে এর তুলনাই হয় না। এ কি সত্যই জঙ্গল, না আর কিছু? সমর দূরবীনটা আরো ভালো করে ফোকাস করতে যাচ্ছে, এমন সময় স্টাইন ডাকলে, সমর, শিগগির শোনো। সমর দূরবীন ছেড়ে কাছে যেতেই স্টাইন উত্তেজিতভাবে বললে, এই লেভারটা চেপে ধরে থাকো। ব্রেকে একটু গলদ আছে মনে হচ্ছে। জাহাজ এবার খুব সাবধানে চালিয়ে নামাতে হবে। কোনো রকমে সমুদ্রে পড়লেই সর্বনাশ। স্টাইন এবার নিজে দূরবীনের ভেতর দিয়ে শুক্রের চেহারা দেখতে দেখতে জাহাজ চালাতে লাগল। কিছুই সমর আর দেখতে পাচ্ছে না বলে উদ্বেগ তার আরও বেশি। জাহাজের ব্রেকে গলদ আছে বলছে স্টাইন। এতদূর এসেও কি তারা সত্যিই আছড়ে পড়বে শুক্রের গায়ে, ডুবে যাবে শুক্রের কালির মতো কালো সমুদ্রে? শুক্রের রহস্যভেদ কি মানুষের দ্বারা সম্ভব হবে না? কিছুই বলা যায় না। ব্রেকের লেভার সমর প্রাণপণে চেপে আছে। লেভার ঠেলে রাখতে যে জোর লাগছে তাতে বোঝা যাচ্ছে জাহাজের পতন থামাবার জন্যে হাওয়াই বারুদের যে নলগুলি আছে সেগুলি ঠিক কাজ করছে না। কোথায় তারা পৌঁছেছে চোখে দেখতে পেলে সমর যেন আর একটু সান্ত্বনা পেত। হাওয়াই জাহাজ যদি ধ্বংসই হয়, তবে শুক্রের চেহারা আর একটু ভালো করে দেখে মরতে পারত। কিন্তু উপায় কি? ব্রেকের দোষে হাওয়াই নল থেকে বারুদের বিস্ফোরণ এক এক সময় থেমে যাচ্ছে। পরের মুহূর্তেই অত্যন্ত জোরে নল থেকে আগুন বেরোচ্ছে।
সমস্ত জাহাজ তাইতে কেঁপে ওঠার সঙ্গে সঙ্গে সমরের মনে হচ্ছে এক্ষুনি বুঝি সব শেষ হয়ে যাবে, এই জাহাজের খোলে ইঁদুরের মতো বদ্ধ হয়ে মরতে হবে তাদের। হঠাৎ স্টাইন চিৎকার করে উঠল। ব্রেকের লেভারটা সমরকে সবলে ছিটকে ফেলে তখন সোজা হয়ে গেছে। হাউই জাহাজ বিদ্যুৎ বেগে পড়ছে, সমর টের পাচ্ছে। বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি, বুকটা একেবারে খালি হয়ে যাচ্ছে যেন। গভীর কয়লার খনিতে লোহার খাঁচা দিয়ে সবেগে নামবার সময় যেরকম মনে হয়, এ অনুভূতি তার চেয়েও নিদারুণ। সমর সব বুঝতে পারছে, তবু লেভারটা আবার ঠেলে ধরবার তার সামর্থ্য নেই। স্টাইন দূরবীন ছেড়ে ছুটে আসছে, সমর টের পাচ্ছে, তবু একটি হাত তুলতেও যেন সে ভুলে গেছে। স্টাইন লেভারটা ধরবার পর তার হুঁশ হলো যেন, প্রাণপণে দুজনে এবার লেভারটা চাপবার চেষ্টা করলে। কিন্তু আর সময় আছে কি? জাহাজ একেবারে মাটির ওপর এসে পড়েছে। ব্রেক এখন কাজ করলেও তার বেগ আর রোখা যাবে না। এই তার হাত ছেড়ে পড়ল বলে। কিন্তু এ কি? জাহাজ চুরমার হওয়ার জন্যেই তারা অপেক্ষা করেছিল। তার বদলে প্রথমে শুধু একটা ঝাঁকুনি টের পাওয়া গেল, তাও এমন কিছু প্রবল নয়। তারপর অত্যন্ত নরম মখমলের কোনো গদির ওপর জাহাজটা ধীরে ধীরে বসে যাচ্ছে মনে হলো। তারা কি তাহলে সমুদ্রের ওপরেই পড়েছে, ডুবে যাচ্ছে ধীরে ধীরে শুক্রের কালো জলে? না, তাহলে জলের সঙ্গে প্রথম ধাক্কাটা অমন আস্তে হতো না। তাছাড়া এই তো হাউই জাহাজ থেমে গেছে। স্টাইন চিৎকার করে উঠল আনন্দে, আমরা নেমেছি, শুক্রের ওপরে নেমেছি। সমর দৌড়ে যাচ্ছিল পেছনের জানলার প্লেট সরিয়ে শুক্রের চেহারা দেখবার জন্য। স্টাইন তাকে বাধা দিয়ে বললে, দাঁড়াও, ব্যস্ত হয়েও না, এখন আমাদের অত্যন্ত সাবধান হতে হবে। শুক্র সম্বন্ধে আমাদের কিছুই জানা নেই। এ সময় স্টাইনের এতটা সাবধানতা যেন একটু বাড়াবাড়ি মনে হচ্ছিল সমরের। তার কি তখন তর সয়? কন্ট্রোল বোর্ডের পাশের একটা বাক্স খুলে স্টাইন যে দুটি পোশাক বার করলে, তা দেখে তো সমর অবাক। অনেকটা ডুবুরির পোশাকের মতো সেগুলি দেখতে, শুধু মাথার ঢাকনাটা আর একটু ছোট। দুটি পিস্তলের মতো অস্ত্র সেই সঙ্গে বার করে স্টাইন বললে, আগে এই পোশাক পরে নাও। কেন? সমর অবাক হয়ে জিজ্ঞাসা করলে। কেন? যাতে নিঃশ্বাস বন্ধ হয়ে না মরতে হয়, সেই জন্য। কে জানে শুক্রগ্রহের বাতাস কেমন? পৃথিবীর হাওয়ার সঙ্গে তার কিছু গরমিল থাকলেই তো আমাদের মৃত্যু। এই পোশাকগুলি যুদ্ধের সময়কার গ্যাস মুখোশের মতো করে তৈরি। বাইরের বাতাস যেমনই হোক না, এর ভেতর আমাদের নিঃশ্বাস নেবার উপযুক্ত 24 ঘন্টার হাওয়া জোগাবার ব্যবস্থা আছে। কিন্তু আমরা তো এখনই বাইরে বেরোচ্ছি না, কাঁচের জানলা দিয়ে শুধু একটু দেখব। তবু বিপদ আছে। আমাদের জাহাজ তেমন কোনো ধাক্কা খায়নি বটে, তবু যেটুকু ঝাঁকুনি তার লেগেছে তাতে কোথাও কোনো ফুটো হওয়া আশ্চর্য নয়। সে ফুটো দিয়ে বাইরের বাতাস এসে ভেতরের হাওয়া বিষাক্ত করে দিতে পারে। সুতরাং কি হয়েছে না হয়েছে জানবার আগে থাকতেই সাবধান হওয়া উচিত। বেশি বকবার সময় নেই, তুমি আগে পড়ে তো নাও। অগত্যা কৌতূহল দমন করে সেই বিদঘুটে পোশাকই সমরকে আগে পরতে হলো। নিজের চেহারা দেখবার মতো আয়না অবশ্য সেখানে ছিল না, কিন্তু সে পোশাকে স্টাইনের মূর্তি দেখেই সে বুঝতে পারল কি অদ্ভুত কিমাকার রূপ তাদের হয়েছে। শুক্রগ্রহে কি প্রাণী আছে বলা যায় না, কিন্তু চেহারার ভীষণতায় তারা বোধহয় তাদের হারাতে পারবে না। বিদঘুটে পোশাকের কল কৌশল বড় কম নয়। রবারের সঙ্গে আর কিসের খাদ মিশিয়ে সেগুলি এমনভাবে তৈরি যে বাইরের হাওয়া দূরের কথা, কোনো তীক্ষ্ণ অস্ত্রের পক্ষেও তা ভেদ করা শক্ত। এত মজবুত হওয়া সত্ত্বেও পোশাকগুলি তেমন কিছু ভারী নয়। তার ভেতরে হাওয়া তৈরির ক্ষুদে যন্ত্র তো আছেই, তাছাড়া পরস্পরের কথা যাতে পোশাকের আবরণের ভেতর দিয়েও শোনা যায়, সেজন্য দু কানের কাছে দুটি করে জোরালো শব্দধর যন্ত্র বসানো। মাথার মুখোশে দেখবার জন্যে যে কাঁচের দুটি ঢাকনি আছে, তারও বিশেষত্ব স্টাইন সমরকে বুঝিয়ে দিলে। ইচ্ছে করলে তার একটি প্যাঁচ বাইরে থেকে ঘুরিয়ে সেটিকে দূরবীনের কাজে লাগানো যায়। সেই পোশাক পরে ও পিস্তল দুটি নিয়ে দুই কিম্ভূত কিমাকার মূর্তি এবার পাশের জানালার দিকে অগ্রসর হল। জানলার প্লেট সরানোর সময় স্টাইনের হাতও বুঝি কাঁপছিল। কি তাদের চোখে পড়বে এবার কে জানে। জানলার প্লেট সরে গেল। সামনে শুক্রগ্রহের দৃশ্য, তাদের এতদিনের স্বপ্ন, মানুষের কত যুগের সাধ এবার পূর্ণ। খানিক কারো মুখেই কথা নেই, কি কথা তারা বলবে?
শুক্রগ্রহ একেবারে অদ্ভুত আজগুবি কোনো দৃশ্য তাদের সামনে মেলে ধরেনি সত্যি, তবু কেমন করে সে দৃশ্য যেন তাদের হার মানিয়েছে। তাদের জাহাজ কেন যে চুরমার হয়ে যায়নি আছাড় খেয়ে, তা সমর এবার বুঝতে পারলে। ছোট পাহাড়ের মতো উঁচু ঢিবির ওপর বিরাট কোনো অদ্ভুত জাতের ঘন ঘ্যাঁস ঘ্যাঁস গাছের জঙ্গল থেঁতলে তাদের জাহাজ পড়েছে। সেই গাছগুলি গদির কাজ করাতেই তাদের জাহাজ চোটও খায়নি। ঢিবির উপরে থাকার দরুন জাহাজের জানলা থেকে বহুদূর পর্যন্ত দেখা যাচ্ছে। যেদিকে দৃষ্টি যায় অসমতল বালির ওপর সেই বিশাল বিরাট অদ্ভুত সব গাছের অরণ্য। শুক্রের এখন দিন, কিন্তু ওপরের ঘন মেঘের আবরণ ভেদ করে যে সামান্য আলো চুঁইয়ে এসেছে, তাতে চারিদিকে সন্ধ্যার মতো কেমন একটা আধো অন্ধকার থমথমে ভাব। অদ্ভুত অরণ্য তাতে আরো রহস্যময় হয়ে উঠেছে। যতদূর বোঝা যায় শুক্রে এর বেশি আলো বড় একটা কোনো সময়ই হয় না। মেঘের আবরণ তার ওপর থেকে নড়ে না বললেই হয়। এই আবছা আলোর গ্রহে অজানা রহস্যময় অরণ্যে কোনো জীবের বাস আছে কি? থাকাই স্বাভাবিক অবশ্য, কিন্তু কি তাদের রূপ? সমর সাগ্রহে তখনই জাহাজ ছেড়ে বেরোতে চায়। স্টাইন তাকে থামিয়ে বললে, দাঁড়াও, জাহাজটা কোথাও জখম হয়েছে কিনা আগে ভালো করে খোঁজ নিয়ে তবে বেরোবো। বেরোবার সময় তো আর ফুরিয়ে যাচ্ছে না। এখনো কত মাস, এমনকি কত বৎসর এই গ্রহে আমাদের থাকতে হবে কে জানে। খানিকক্ষণ পরীক্ষা করে স্টাইন নিশ্চিন্ত হয়ে জানালে যে হাউই জাহাজ জখম হয়নি, অন্তত জাহাজের ভেতরে তারা নিরাপদ। কিন্তু জাহাজের বাইরে? হাউই জাহাজের দরজা খুলে বেরোবার সময় সমরের বুকটা নিজের অনিচ্ছাতেও একবার শিউরে উঠল। হাতের অস্ত্রটা সে তখন বেশ জোরেই চেপে ধরেছে। শুক্রগ্রহের উপর প্রথম পা দেওয়া, উল্লাসে সমরের একবার চিৎকার করে ওঠা উচিত ছিল, কিন্তু চিৎকার করবার কথা তার তখন মনেই নেই। বিস্ময়ে ভয়ে উত্তেজনায় সে তখন স্তব্ধ হয়ে আছে। তাছাড়া নামতে গিয়েই নোংরা প্যাচপ্যাচে কাদায় পা ডুবে গেলে চিৎকার করবার কথা মনে থাকে না। সত্যি, শুক্রগ্রহের প্রথম স্পর্শ তারা পেল পাতলা গভীর কাদায়। কাদা হওয়া অবশ্য আশ্চর্য নয়, কারণ বৃষ্টি সেখানে লেগেই আছে। তাও যেমন তেমন বৃষ্টি নয়, পৃথিবীর মুষলধারে বৃষ্টি তার তুলনায় ছেলে খেলা। এই বৃষ্টির পরিচয় পেতে তাদের দেরি হল না। কিন্তু তার আগেই শুক্রগ্রহের একটা রহস্যের কিছু পরিচয় তারা পেয়ে গেল। তাদের হাউই জাহাজ শুক্রের জঙ্গল থেঁতলে নিচে পড়েছিল, কথা আগেই বলা হয়েছে। জঙ্গলের অদ্ভুত গাছ কিরকম তা একটু মনোযোগ দিয়ে পরীক্ষা করতে গিয়েই সমর প্রথম চমকে উঠল। স্টাইনকে ডাকবার জন্য মুখ ফেরাতে গিয়ে দেখলে স্টাইন নিচু হয়ে মাটির ওপর সেই ব্যাপারটা পরীক্ষা করছে। এ কিরকম গাছ স্টাইন? থেঁতলে যাওয়া গাছ কি জানোয়ারের মতো যন্ত্রণায় কাতরায়? তাছাড়া তাদের পাতা কই? স্টাইন তার কথার কোনো উত্তর দিলে না। থ্যাতলানো গাছের খানিকটা তুলে নিয়ে সে তখন গভীর মনোযোগ দিয়ে তা পরীক্ষা করছে। মোটা মোটা সুতলি কয়েকটা টুকরো সমরও হাতে করে তুলে ধরেছিল। সবুজ জোঁকের মতো সেগুলো তার হাতের ওপরই কিলবিল করে নড়ে উঠতে ঘেন্নায় ভয়ে শিউরে সে হঠাৎ সেগুলো ফেলে দিলে। সত্যি এ কি রকম গাছ? গাছের মতো মাটি থেকে এগুলো পরস্পরের গায়ে জড়িয়ে উঠেছে। গাছের মতোই তাদের রং সবুজ, কিন্তু পাতার বদলে আছে তাদের অসংখ্য সুতলি ফ্যাঁকড়া, আর তার মাঝে কুঁড়ির আকারের একরকম জিনিস। সবচেয়ে আশ্চর্যের কথা, গাছের গা থেকে ছিঁড়ে যাবার পর সুতলি অংশগুলি ঠিক জীবন্ত প্রাণীর মতো নিজে থেকে নড়াচড়া করতে পারে। এ কিরকম আশ্চর্য ব্যাপার হের স্টাইন? এবার স্টাইন উঠে দাঁড়িয়ে গম্ভীরভাবে বলল, আশ্চর্য ব্যাপার দেখবার জন্যেই তো শুক্রে আসা। তুমি কি ভেবেছিলে শুক্রে এসে লন্ডনের মতো শহর দেখবে? স্টাইনের কথার ধরনে চটলেও নিজের কৌতূহল দমন করতে না পেরে সমর আবার জিজ্ঞাসা করলে, কিন্তু ব্যাপারটা কি বুঝলে? এই মুহূর্তেই কি বোঝা যায়? স্টাইনের কথার ধরনটাই রুক্ষ। তবে যা অনুমান করছি তা সত্যি হলে ভারী অদ্ভুত।
সমরই এবার বিষাক্ত স্বরে বললে, কি অনুমান করেছেন সেইটাই তো জানতে চাচ্ছি। বললে তুমি বুঝবে। ফিলামেন্টাল অ্যালজি জানো? তা একটু আধটু জানি। সমর একটু অহংকারের সঙ্গেই বললে, জীববিজ্ঞান সম্বন্ধে বিশেষভাবে পড়াশুনো সে করেছে, অহংকার করতেই পারে। স্টাইন তাতে অবশ্য ভ্রুক্ষেপ না করে বললে, পৃথিবীতে সেগুলি অনুবীক্ষণ রাজ্যের জিনিস, না গাছ না প্রাণী। তারা নড়াচড়াও করতে পারে, আবার গাছের মতো তাদের গায়ে সবুজ ক্লোরোফিলও আছে। শুক্রের এই গাছগুলি তাদেরই অনুরূপ কোনো কিছু বলে আমার মনে হচ্ছে। এখানে তাদের আকার অবশ্য অনেক বড়, পৃথিবীতে এটা কল্পনাও করা যায় না। স্টাইন তারপর ঘন জঙ্গলের ভেতর দিয়ে সামনে অগ্রসর হতে হতে বললে, খুব সাবধানের সঙ্গে এসো। প্রথম চোটেই শুক্র যেরকম বিস্ময়ের নমুনা দেখিয়েছে, তাতে এখানে কোন মুহূর্তে কি ঘটবে কিছুই বলা যায় না। কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কিছুই তেমন ঘটল না। কাদার মধ্যে পা ডুবিয়ে ঘন জঙ্গল, কোথাও হাত দিয়ে সরিয়ে চলতে যা একটু কষ্ট হচ্ছে, কিন্তু সেই এক ধরনের জীবন্ত গাছ ছাড়া আর কোথাও কিছু চোখে পড়ে না। শুক্রে কি এই গাছ ছাড়া আর কোনো রকম প্রাণী নেই? কিন্তু তাই বা কি করে সম্ভব? দেখতে দেখতে যে উঁচু ঢিবিটার ওপর তাদের জাহাজ পড়েছিল, তার কিনারে তারা এসে পড়ল। এখন এগোতে গেলে নিচে নামতে হয়। নামবে কিনা বিবেচনা করছে, এমন সময় এলো বৃষ্টি। শুক্রের বৃষ্টি যে কি প্রচণ্ড হতে পারে তা তারা কল্পনাতেও এতক্ষণ বুঝতে পারেনি। আকাশ ভেঙে পড়া কথাটা বুঝি এইখানেই খাটে, তাও আবার হঠাৎ। বলা নেই কওয়া নেই, একেবারে আচমকা আকাশের বিশাল একটা গামলাকে যেন উবুড় করে কে ঢেলে দিলে। গায়ে দুর্ভেদ্য মুখোশলা পোশাক, কিন্তু তবু জলের তোড়েই তাদের মাটির ওপর যেন আছড়ে ফেলে দিতে চায়। কোথাও যে আশ্রয় নেবে এমন জায়গাও নেই। শুক্রের গাছ আশ্রয় দেবার মতো নয়। বিপদের ওপর বিপদ। হাউই জাহাজের দিকে ফেরার উপায়ও বুঝি নেই। একে শুক্রের আকাশে আলো নেই বললেই হয়, তারপর বৃষ্টিতে চারিদিক একেবারে অন্ধকার হয়ে গেছে। তাদের মুখোশের কাছে জল লেগে এমন অবস্থা হয়েছে যে তার ভেতর দিয়ে দৃষ্টিই চলে না। দুজনে কাছাকাছি থাকাই একটা সমস্যা। একজন একটু এগোলে কাঁচের জল মুছেও আর দেখা যায় না। বৃষ্টির দারুণ শব্দের মধ্যে ডেকে সাড়া পাওয়ারও উপায় নেই। মিনিট 10 মধ্যেও বৃষ্টি না থামাতে সমর রীতিমতো ভয় পেয়ে উঠল। 2-3 বার বৃষ্টির মধ্যে এদিক ওদিক ঘুরে ইতিমধ্যে তার একেবারে দিক ভুল হয়ে গেছে। হাউই জাহাজ যে কোন দিকে হতে পারে কোনো ধারণাই তার আর নেই। পৃথিবীর জঙ্গলেই পথ হারিয়ে কতজনের মৃত্যুর গল্প সে শুনেছে, শেষে শুক্রে সেই অবস্থা তার হবে নাকি? স্টাইন এরই ভেতর কোনো রকমে একদিকে এগোবার চেষ্টা করছিল। সমর চেষ্টা করছিল যথাসম্ভব তার কাছাকাছি থাকবার। এখন স্টাইনের সঙ্গও তার একান্ত কাম্য। যত বড় শত্রুই হোক, এ সময় পৃথিবীর একজনকে কাছে পাওয়া তার কাছে পরম সৌভাগ্য। কিন্তু বৃষ্টি কি সত্যিই থামবে না? কাদা জলের মধ্যেই তাদের হাঁটু ছাড়িয়ে উঠেছে। ঢিবির ওপরে যখন এই অবস্থা, তখন নিচে নামলে কি দুরবস্থাই না তাদের হতো। এই কাদা জল ঠেলে তারা কতক্ষণে জাহাজে পৌঁছবে? পৌঁছতে পারবে কি? সমরের কান মুখোশের মধ্যেই হঠাৎ খাড়া হয়ে উঠল। এ আবার কিসের শব্দ? জলের তো নয়। ঝাপসা কাঁচ মুছে বৃষ্টির ভেতর চারিদিকে সে দেখবার চেষ্টা করে, কিছুই দেখতে পেলে না। শব্দটা কিন্তু ক্রমশই কাছে আসছে। ইউরোপের নানা জায়গায় যে হাওয়া জাঁতা আছে, শব্দটা যেন অনেকটা তার মতো। কোনো রকম জানোয়ার কি তাদের দিকে এগিয়ে আসছে? শুক্রের জানোয়ার কি অদৃশ্য? না, অদৃশ্য মোটেই নয়। হঠাৎ আকাশে চোখ তুলতেই সমর ভয়ে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। ছোটখাটো দুটি শামিয়ানার মতো ডানা নেড়ে লম্বা বিভৎস দাঁতালো মুখ সামনে বাড়িয়ে যে জীবটি বৃষ্টির ভেতর দিয়ে উড়ে আসছে তাদের দিকে, অতি বড় দুঃস্বপ্নেও তেমন জীব সে কল্পনা করেনি। নিজেকে বাঁচাতে সমর কাদা জলের ওপরেই সভয়ে বসে পড়ল, হাতের অস্ত্রটি সজোরে চেপে ধরে। কিন্তু অস্ত্র ব্যবহার তাকে করতে হলো না। গরুড়ের মাস্তুত ভাইটি তাকে নিশ্চয়ই দেখতে পায়নি। তার মাথার উপর দিয়ে উড়ে বৃষ্টির ভেতর সে অদৃশ্য হয়ে গেল।
হাঁফ ছেড়ে উঠে সমর স্টাইনের দিকে ফিরে তাকালো। কোথায় স্টাইন? সমর ব্যস্ত হয়ে এগিয়ে গেল আরেকটু। কই, তবুও স্টাইনের দেখা নেই। এরই মধ্যে কোথায় সে অদৃশ্য হয়ে গেল। পোশাকের ভেতর সমর তখন রীতিমতো ঘেমে উঠেছে ভয়ে। যেমন আচমকা বৃষ্টি এসেছিল তেমনই আচমকাই থেমে গেল। কিন্তু চারিধারের চেহারা তখন আশ্চর্য রকম বদলে গেছে। অ্যালজি জাতের গাছগুলি যেন বৃষ্টির জল পেয়ে আরও ঘন হয়ে উঠেছে লতায় পাতায়। চারিদিকে একটা ধোঁয়াটে বাষ্প মাটি থেকে উঠে সব আরও ঝাপসা করে দিচ্ছে। নিচে এত বেশি কাদা যে হাঁটু পর্যন্ত ডুবে যায়। এর মধ্যে কোন দিকে স্টাইনকে খুঁজবে? স্টাইনকে খুঁজে না পাক, কোনো রকমে হাউই জাহাজে পৌঁছলেও তার চলে, কিন্তু জাহাজ যে কোন দিকে সে ধারণাও তো তার নেই। এইটুকু মাত্র সে জানে যে নিচের দিকে নয়, ওপর দিকেই তাকে উঠতে হবে। কারণ যে ঢিবির ওপর তাদের জাহাজ পড়েছিল তা থেকে তারা প্রথমে নিচের দিকে নেমে এসেছিল, এটা তার মনে আছে। কাদার ভেতর ঘন জঙ্গল ঠেলে সমর ওপরের দিকে উঠতে লাগলো। জলে ভেজা ভারী পোশাক বয়ে আর হাঁটু সমান কাদা আর ঘন জঙ্গল ঠেলে শরীর তার এর মধ্যে ক্লান্ত হয়ে এসেছে। তার উপর অনিশ্চিত একটা নিদারুণ ভয়। সে ভয় সমর জোর করে চেপে রাখতে চায়, কারণ সে মনে মনে বুঝেছে এই অজানা অদ্ভুত গ্রহে বিপদের মাঝে সে ভয়কে প্রশ্রয় দিলে আর তার রক্ষা নেই। এ সময় ভয়ে বিচার বুদ্ধি যদি লোপ পায় তাহলে মৃত্যু তার অনিবার্য। বাঁচার জন্যেই ভয়কে জয় করে মাথা ঠিক রাখতে হবে। কিন্তু তবু ভয়ঙ্কর ভাবনাগুলো কি রূপে চেপে রাখা যায়? ভেতর থেকে তারা জোর করে ঠেলে ওঠে। যদি সত্যিই সে হাউই জাহাজে আর পৌঁছতে না পারে? এই ঘন জঙ্গলে দুহাতের ভেতর থেকে স্টাইন যেভাবে অদৃশ্য হয়ে গেছে, তাতে হাউই জাহাজে আর ফিরে যাবার সম্ভাবনা তার কতটুকু? মেঘের ঘন আবরণে এখন শুক্রের কত বেলা বোঝবার উপায় নেই। শুক্রের দিন পৃথিবীর চেয়ে অনেক বড় বলেও সে জানে। তবু এক সময় অন্ধকার নেমে আসবেই। তার আগে হাউই জাহাজ বা স্টাইনকে খুঁজে বার করতে না পারলে তার কোনো আশা আর নেই। অবশ্য শুক্রগ্রহের প্রাণী জগতের যে একটি নমুনা সে দেখেছে, তাতে দিনের আলোতেও খুব ভরসা আছে বলে সে মনে করে না। তবে দিনের আলোয় তার হাতের অস্ত্র সে ব্যবহার করতে পারে, রাত্রে তারও উপায় নেই। হাতের অস্ত্র ব্যবহার করবার এই পর্যন্ত কোনো দরকার হয়নি। বিকট কোনো প্রাণী এখনো হানা দেয়নি। তার স্থলে হানা দিয়েছে শুক্রের বৃষ্টি। হিংস্র প্রাণীর চেয়ে তার আক্রমণ কম ভয়ঙ্কর নয়। কতবার যে এর মধ্যে দুরন্ত বৃষ্টি ঝাঁপিয়ে এলো আর থেমে গেল, সমরের কোনো হিসেবই নেই। সে চলেছে তো চলেইছে, কিন্তু শরীর যেন আর বয় না। কাদার ভেতর থেকে প্রত্যেকটা পা টেনে তোলা এখন ক্রমশই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। প্রত্যেকবারই মনে হচ্ছে পরের পাটা যেন আর উঠবে না। তবু হাউই জাহাজের কোনো পাত্তাই তো মিলল না। দিক ভুল যে হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ তার নেই। কে জানে, হয়তো একই জায়গায় সে ঘুরে ঘুরে মরছে বারবার। হয়তো হাউই জাহাজের অত্যন্ত কাছ দিয়ে গিয়েও সে চিনতে পারছে না। খানিকক্ষণ আগে পর্যন্ত সে বারবার স্টাইনের নাম ধরে ডেকেছে, যদি স্টাইন শুনতে পায়। কিন্তু আর তার সে দম নেই, গলা কাঠ হয়ে এসেছে ক্লান্তিতে। এদিকে বেলাও তো প্রায় ফুরিয়ে এলো। শুক্রের আলো ক্রমশ ম্লান হয়ে আসছে। পৃথিবীর আকাশের অমাবস্যার রাতও তার কাছে কিছু নয় সে জানে, কারণ পৃথিবীতে তবু পরিষ্কার রাত্রে তারারও আলো থাকে। এখানে সমস্তই মেঘে ঢাকা। সে অন্ধকারে সে কি করবে? সে দীর্ঘ রাত তো তার কাটবে না। সমর হতাশ হয়ে অ্যালজি লতায় ঢাকা একটা উঁচু মতো ঢিবি পেয়ে তার ওপর উঠে বসে পড়ল এবার। হাউই জাহাজকে আর খোঁজবার চেষ্টা যে বৃথা তা সে বুঝেছে। এখন একটু বিশ্রাম করতে পারলেই সে বেঁচে যায়। কাদা জল থেকে পা তুলে এরকম একটা উঁচু শুকনো ঢিবির উপর বসতে পাওয়া তার কাছে সৌভাগ্য। এরকম একটা ঢিবির আশ্রয়ও সে এতক্ষণ পায়নি। এইবার আসে আসুক রাত। কিন্তু রাত্রি আসবার আগেই যে বিপদ এলো তার কথা সমর ভুলেই ছিল এতক্ষণ। অনেকক্ষণ ধরেই নিঃশ্বাস নিতে তার কষ্ট হচ্ছিল।
সেটা ক্লান্তির লক্ষণ বলে আর কিন্তু ভুল করবার জো রইল না। ক্লান্তি নয়, মুখোশের ভেতর হাওয়ার সঞ্চয় তার ফুরিয়ে এসেছে হঠাৎ বুঝতে পেরে তার বুকের ভেতরটা একেবারে হিম হয়ে গেল। এই সম্ভাবনার কথা যে তার একবারও মনে হয়নি। অন্য সব রকম বিপদের ভয় সে করেছে, কিন্তু নিঃশ্বাসের অভাবে দম বন্ধ হয়ে মরতে হবে এ তার কল্পনাতেও ছিল না। এখন উপায়, হাউই জাহাজ ছাড়া আর কোথাও হাওয়া পাবার সম্ভাবনা নেই, অথচ হাজার চেষ্টা করলেও এখন হাউই জাহাজ খুঁজে পাওয়া অসম্ভব। চারধার বেশ অন্ধকার হয়ে এসেছে। অন্ধকার না হলেও বাতাসের অভাবে যেরকম সে হাঁপাতে শুরু করেছে তাতে তার বেশি দূর যাওয়া সম্ভব নয়। পোশাকের ভেতর হাওয়া তৈরির যন্ত্রটির মিটারে সে হাত বুলিয়ে দেখলে তাতে বোঝা গেল যে হাওয়া আর নেই। আর মিনিট 15 কোনো রকমে টেনে টুনে চলতে পারে, তারপরই সব শেষ। এখনই তার ফুসফুসে রীতিমতো যন্ত্রণা শুরু হয়েছে, কানে মনে হচ্ছে যেন তালা লেগে গেছে। তবু একবার শেষ চেষ্টা না করে সে মরবে না। এখনো আবছা অন্ধকারে হাউই জাহাজের ধাতুতে তৈরি উজ্জ্বল গা হয়তো দূর থেকে দেখা যেতে পারে। শুধু একটু উঁচু জায়গা থেকে চারধারে একবার চোখ বুলিয়ে দেখবার চেষ্টা সে করবে। উঁচু জায়গা বলতে তো এই ঢিবিই রয়েছে। সমরের মন উৎসাহে নেচে উঠেই ঝিমিয়ে পড়ল। এই রকম একটা ঢিবি সময় থাকতে চোখে পড়লে কত সুবিধাই না হতো। কেন যে এরকম একটা উঁচু জায়গা তার চোখে পড়েনি এইটাই আশ্চর্য। এখন হয়তো হাউই জাহাজ দেখতে পেলেও আর তার সেখানে পৌঁছবার সামর্থ্য থাকবে না। তার চেয়ে আর আফসোসের ব্যাপার কি হতে পারে? ভাগ্য কি তাকে এই নিষ্ঠুর বিদ্রূপই শেষে করতে চায়? হাঁপাতে হাঁপাতে প্রাণপণ চেষ্টায় সমর তবু ঢিবিটার ওপরে উঠতে লাগল। হাওয়া ফুরিয়ে আসবার সঙ্গে সঙ্গে তার জীবনের মেয়াদও শেষ হয়ে আসছে। মৃত্যুর সঙ্গে এ যেন দৌড়ের পাল্লা। সে এসে গলার টুঁটি চেপে ধরবার আগেই হাউই জাহাজে যদি পৌঁছনো না যায় তাহলে নিস্তার নেই। ঢিবিটার ওপর ওঠা খুব সহজ নয়। অ্যালজি জাতের লতায় তার সারা গা পেছল হয়ে আছে, সবসময়ই হড়কে পড়ে যাবার সম্ভাবনা। তবু সমর কোনো রকমে ঢিবিটার ওপরে গিয়ে পৌঁছল। নিঃশ্বাস নেওয়া এখন বেশ কষ্টকর। মৃত্যুর শক্ত মুঠির চাপ এসে যেন গলার ওপর স্পষ্ট বুঝতে পারছে। কিন্তু কই, হাউই জাহাজের কোনো চিহ্নই তো কোনো দিকে নেই। যে ঢিবিটার ওপরে সে উঠেছে সেটা বেশ উঁচু, অন্ধকার হয়ে এলেও বহুদূর পর্যন্ত এখনো সেখান থেকে দেখা যাচ্ছে। কিন্তু চারিধারে সবই তো সমতল ঘন জঙ্গল। হাউই জাহাজের মতো একটা বিশাল জিনিস তো তার ভেতর লুকিয়ে থাকতে পারে না। যে উঁচু মালভূমিটি চারিধারে দেখা যাচ্ছে এরই ওপর তাদের জাহাজ যে পড়েছিল এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, অথচ এখন কোনো দিকে তার চিহ্নও দেখা যাচ্ছে না। হাউই জাহাজ তাহলে গেল কোথায়? স্টাইন কি শেষ পর্যন্ত তাকে ফেলে রেখে একাই হাউই জাহাজ নিয়ে অন্য কোথাও সরে গেছে? স্টাইনের মতো লোকের পক্ষে অবশ্য তা অসম্ভব নয়, কিন্তু তবু তা বিশ্বাস হল না সেই জন্য যে হাউই জাহাজের আওয়াজ সমর তাহলে নিশ্চয়ই শুনতে পেত। এ রহস্য সম্বন্ধে আর কিছু ভাববার অবসর কিন্তু সমর পেল না। অন্ধকার ক্রমশ ঘনিয়ে আসছে, তারই ভেতর চারধারে চাইতে চাইতে হঠাৎ সে চমকে উঠে একেবারে বিস্ময় বিমূঢ় হয়ে গেল। বহু দূরে মালভূমি যেখানে নেমে গিয়ে সমতল সমুদ্রের ধারে গিয়ে মিশেছে, সেখানে যেন একটা ক্ষীণ আলো দেখা যাচ্ছে। শুক্রগ্রহে আলো! শুক্রগ্রহে আলো দেখার অর্থ যে কতখানি, কি বিপুল যে তার ইঙ্গিত, তা না বুঝবার মতো নির্বোধ বা মূর্খ সমর নয়। আলো মানেই আগুন, এবং আগুন মানে এমন কোনো জীব যারা সাধারণ পশুর চেয়ে অনেক উঁচু স্তরে উঠেছে। আগুন যে জ্বালতে পারে তার সঙ্গে বুদ্ধিমান সভ্য মানুষের বিশেষ কোনো তফাতই নেই। পৃথিবীতে মানুষ যেদিন আগুনের ব্যবহার শিখেছে সেদিন থেকেই তো তার সভ্যতার সূত্রপাত। সাধারণ জানোয়ারের থেকে সেদিনই মানুষ অনেক উঁচু ধাপে উঠে গেছে। শুক্রগ্রহে তাহলে সত্যি কি সেরকম বুদ্ধিমান জীব আছে? কি রকম প্রাণী তারা, কি তাদের রূপ? হায়, তার সময় ফুরিয়ে এসেছে। এসব প্রশ্নের কোনো মীমাংসা না করেই তাকে মারা পড়তে হবে, এইটাই এখন তার সবচেয়ে বড় দুঃখ। কিন্তু এতখানি উত্তেজিত হবারও কোনো কারণ হয়তো নেই। হঠাৎ সমরের মনে হলো
পৃথিবীতে যেমন জলা জায়গায় আপনা থেকে আলে আর আলো জন্মায়, এও তো সেই রকম হতে পারে। কিন্তু না, আলে আর আলোয় নয়। আলে আর আলোর স্বভাব নড়ে বেড়ানো। সে আলো কখনো এক জায়গায় এমন স্থির থাকে না। তাছাড়া চোখের কাঁচটির বোতাম ঘুরিয়ে সেটি দূরবীনের কাজে লাগিয়ে সমর তখন আরও কিছু দেখতে পেয়েছে। অন্ধকার বেশ ঘোরালো, দূরবীনটিও তেমন জোরালো নয়, তবু অস্পষ্টভাবে আগুনের পাশে যে জিনিসটিকে নড়তে চড়তে দেখা যাচ্ছে সেটি যে কোনো প্রকার প্রাণী, এ বিষয়ে কোনো সন্দেহই তার নেই। আগুনের সামনে প্রাণীটিকে কালো ছায়ার মতো যতটুকু দেখা যাচ্ছে, তাতে তার আকার ঠিক বোঝা যায় না। পৃথিবীর কোনো প্রাণীর সঙ্গে মিল আছে কিনা তাও বলা শক্ত, তবু আগুন যে সেই জ্বালিয়েছে এ বিষয়েও কোনো ভুল আর নেই। শুক্রগ্রহ সম্বন্ধে এত বড় একটা আবিষ্কার কিন্তু কেউ জানতে পারবে না। তার সঙ্গেই এ আবিষ্কার হারিয়ে যাবে। নিঃশ্বাসের দারুণ কষ্টের ভেতরেও সমরের সে কথাই মনে হচ্ছিল, কিন্তু খানিক বাদে আর কোনো কিছু ভাববার ক্ষমতা তার রইল না। নিঃশ্বাসের কষ্ট এখন সত্যি অসহ্য হয়ে উঠেছে। মনে হচ্ছে যেন জাঁতা কলে নির্মমভাবে কে তার বুক ক্রমশই চেপে ধরছে, ফুসফুস যেন ফেটে যেতে চায়। সমস্ত মাথা ঝিমঝিম করছে, চারিধারে অদ্ভুত সব আওয়াজ। না, আর সে পারে না। এর চেয়ে আকস্মিক মৃত্যু অনেক ভালো ছিল। সমর ঢিবিটার ওপর এবার কাতর হয়ে বসে পড়ল। তার সমস্ত শরীর কেঁপে উঠছে যন্ত্রণায়, হাতগুলো আপনা থেকে মুঠো হয়ে যাচ্ছে। জলে ডোবা লোকের মতো সে যেন কিছু একটা আঁকড়ে ধরতে চায়। এমনই ভাবে ঢিবির ওপরকার অ্যালজিগুলো আঁকড়ে ধরতে গিয়েই সে ভাগ্যের নিষ্ঠুরতম শেষ বিদ্রূপের পরিচয় পেয়ে গেল। জোঁকের মতো সুতলি অ্যালজিগুলোর সঙ্গে যে জিনিসটি তার হাতে ঠেকল সেটি একটি আংটা। জ্ঞান তার তখন প্রায় লোপ পেয়ে এসেছে, তবু তারই ভেতর সে বুঝতে পারল যে শুক্রগ্রহের একটি ঢিবিতে শক্ত কোনো আংটা থাকা স্বাভাবিক নয়। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে আরও খানিকটা অ্যালজি ঢাকা জায়গা পরিষ্কার করে ফেললে দুহাতে আঁচড়ে। এ কি? এ যে শক্ত ধাতুর প্লেট, এ যে তাদেরই হাওয়াই জাহাজের গা। হাওয়াই জাহাজের উপর বসেই সে হাওয়াই জাহাজ খুঁজে মরেছে এতক্ষণ, কিন্তু এখন সে খোঁজ পেয়েও আর লাভ নেই। এখান থেকে নেমে হাওয়াই জাহাজে ঢোকবার ক্ষমতা আর তার নেই। কিন্তু কি আশ্চর্য, কে জানত এখানকার অ্যালজি জাতীয় গাছগুলির বাড় এমন অদ্ভুত। ঘণ্টা কয়েকের মধ্যে তারা রক্তবীজের ঝাড়ের মতো একটা বিশাল জাহাজকে ঢেকে ফেলে তার চেহারা বদলে দিতে পারে। অ্যালজিতে ঢাকা পড়বার জন্যেই সে জাহাজকে ঢিবি বলে ভুল করেছে। কে জানে, স্টাইনও হয়তো সেই রকম ভুল করে আর কোথাও মরতে বসেছে। মানুষের শুক্রগ্রহ অভিযান এমনি করেই তাদের সঙ্গে শেষ হয়ে গেল। না, আর আশা যখন নেই তখন এই মুখোশের আর কি দরকার। ভেতরের বিষাক্ত হাওয়া আর বাইরে শুক্রের বিষাক্ত বাতাস সবই এখন তার কাছে সমান। মিছিমিছি এই পোশাকের গারদে বন্ধ হয়ে মরে লাভ কি? জ্ঞান লোপ পাবার আগে সমর প্রাণপণ চেষ্টায় মুখোশটা খুলে দূরে ফেলে দিলে। তারপর তার অসাড় দেহ লুটিয়ে পড়ল হাওয়াই জাহাজের পিঠে। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org golpokothar.asor.org